জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশে এক পলিটিক্যাল ক্রাইসিস আসে। সেই ক্রাইসিস থেকে সবেমাত্র বাংলাদেশিরা বের হওয়ার চেষ্টা করছে, একটা সাস্টেনেবল গভর্নমেন্ট সেট করার চেষ্টা করছে। ঠিক এ সময়ে অ্যানাদার একটা ন্যাচারাল ক্রাইসিস এসে হিট করে বাংলাদেশে, এক ভয়াবহ বন্যা। বাংলাদেশের মোট 8টি জেলার প্রায় 43টা উপজেলায় এই ডেডলি ফ্লাড হিট করে। এস্টিমেট অনুযায়ী প্রায় 30 লাখ মতো মানুষ এফেক্ট হয়েছে। সবথেকে খারাপ অবস্থা ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা জেলার। নতুন ইন্ট্রিম গভর্নমেন্টের ওয়াটার ম্যানেজমেন্ট বডির এগেনস্টে একদল মানুষ প্রোটেস্ট করতে নেমে পড়ে, কেননা ফ্লাডেড এরিয়াগুলোতে সঠিকভাবে স্পিড বোর্ড এবং রেস্কিউ বোর্ড তারা সাপ্লাই করতে পারেনি, বোর্ডের শর্টেজ পড়ে গেছে। নোয়াখালীর এক রেসিডেন্ট বলেন 2004 সালে প্রায় 20 বছর আগে এরকম একটা ডেডলি বন্যা এসেছিল, তবে এতটা ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে নোয়াখালীতে প্রায় 90% ঘরবাড়ি ডুবে গেছে। ফেনী এবং কুমিল্লা জেলার অবস্থা খারাপ। সেলফোন টাওয়ারে ইলেকট্রিসিটি না থাকার কারণে কমিউনিকেশন লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, রেল সার্ভিস, রোড সার্ভিস ড্যামেজ হয়ে গেছে। এর ফলে প্রধান সমস্যা হচ্ছে অ্যাফেক্টেড বা ফ্লাডেড যে এরিয়াগুলো সেগুলোতে ঠিকঠাক এড ডেলিভারি করা যাচ্ছে না। সিচুয়েশনকে আন্ডার কন্ট্রোলে আনতে নেভি এবং আর্মি ডিপ্লয় করা হয়েছে, যাতে তারা ফাস্ট ট্র্যাক রেস্কিউ অপারেশন করতে পারে এবং তাড়াতাড়ি সিচুয়েশনকে রিস্টোর করা যায়। 19 আগস্ট থেকে ভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে যখন বন্যা শুরু হয়, তখন বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়াকে ব্লেম করতে শুরু করে। তারা বলে গুমতি হাইড্রোইলেকট্রিক প্রজেক্টের ফ্লাড গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশে বন্যা নেমে এসেছে। এটা একটা কনস্পিরেসি ইন্ডিয়ার তরফ থেকে, যাতে তারা পোস্ট হাসিনা রুলার্সদের পানিশ করতে পারে। ইন্ট্রিম গভর্নমেন্টের মেম্বাররাও ইন্ডিয়াকে অ্যাকিউজ করে, এমনকি একদল স্টুডেন্ট তো প্রোটেস্ট করতেও শুরু করে দেয়, যাতে ইন্ডিয়ার এগেনস্টে ওয়ার্নিং ইস্যু করা হয়। আসলে যখন থেকে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা যখন থেকে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ইন্ডিয়া আশ্রয় দিয়েছে, তখন থেকেই বাংলাদেশিরা ইন্ডিয়াকে অতটা ভালো চোখে দেখছে না। তারা চায় শেখ হাসিনাকে এক্সট্রাডিট করে বাংলাদেশে নিয়ে যেতে, যাতে কোর্ট তার উপর লিগ্যাল ট্রায়াল চালাতে পারে। কিন্তু ইন্ডিয়া শেখ হাসিনার এক্সট্রাডিশন ট্রিটিতে বা এক্সট্রাডিশনে নারাজ। এখন বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়ায় যে ক্লেম করেছে এবং অরিজিনাল ফ্যাক্ট যেটা, সেটা বোঝার আগে আমাদের ইন্ডিয়ার ত্রিপুরা এবং বাংলাদেশের বর্ডার শেয়ারিংটা একটু বুঝতে হবে। বাংলাদেশের 6টি ডিস্ট্রিক্ট কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী এবং মৌলভীবাজার, এর মধ্যে 5টি ডিস্ট্রিক্ট আমাদের ভারতের ত্রিপুরার সঙ্গে বর্ডার শেয়ার করে। ত্রিপুরার খুব সিগনিফিকেন্ট একটা নদী হলো গোমতী নদী, যে নদীটা বাংলাদেশ হয়ে মেঘনাতে গিয়ে মিশেছে। এই নদীর দুটো খুব সিগনিফিকেন্ট প্রজেক্ট আছে। প্রথম হলো গোমতী হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট এবং দ্বিতীয় হলো গোমতী ইরিগেশন প্রজেক্ট। গোমতী হাইড্রোইলেকট্রিক প্রজেক্টকে 1974 সালে শুরু করা হয় ত্রিপুরার ডুম্বুর বলে একটি জায়গায়। গোটা ত্রিপুরা রাজ্যের এটি একটি মাত্র হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট, যেটা রাইমা ও শারমা বলে দুটো নদীর কনফ্লুয়েন্সে তৈরি করা হয়েছে। এই ড্যামকেই ডুম্বুর ড্যাম বলে এবং এখান থেকে প্রায় 40 মেগাওয়াট ইলেকট্রিসিটি বাংলাদেশেও ডিস্ট্রিবিউট করা হয়। বাংলাদেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ডুম্বুর ড্যাম ওপেনিং এর অ্যাকিউজেশনই আসছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অন্যান্য ড্যাম ওপেনিং এর ফটোজ, ভিডিওস পোস্ট করে লিখতে থাকে যে ইন্ডিয়া ডুম্বুর ড্যামের গেট খুলে দিয়েছে। কোন পোস্টে তেলেঙ্গানার শ্রীসাইলাম ড্যামের ভিডিও, ছবি ইত্যাদি দিয়ে ক্লেম করা হয় যে ইন্ডিয়া ডুম্বুর ড্যামের গেট খুলে দিয়েছে। কোনো পোস্টে পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজের গেট চেঞ্জিং এর ভিডিও পোস্ট করে বলা হয় যে ইন্ডিয়া ডুম্বুর ড্যাম খুলে দিয়েছে। ডিডব্লিউ ফ্যাক্ট চেক করে বলে এগুলো সবই ফেক ভিডিও, ডুম্বুর ড্যাম খোলার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা কোনো আর্টিফিশিয়াল ফ্লড নয়। সোশ্যাল মিডিয়ার এই ক্লেম যখন বাংলাদেশের সাধারণ মানুষ ছেড়ে ইন্ট্রিম গভর্নমেন্টের পার্সোনেলসরাও করতে শুরু করে, তখন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে স্পেশালি একটি স্টেটমেন্ট ইস্যু করতে হয়। এছাড়াও বাংলাদেশে ইন্ডিয়ান হাই কমিশন চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখাও করেন। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলে ত্রিপুরার গোমতী নদীতে ডুম্বুর ড্যাম খোলার যে ক্লেম উঠছে সেটা ফ্যাকচুয়ালি কারেক্ট নয়। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অ্যাকর্ডিং গোমতী নদীর ক্যাচমেন্ট এরিয়াগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ওয়াটার ফ্লো ডাউনস্ট্রিম হয়ে বাংলাদেশে ঢুকেছে এবং সেখান থেকে বন্যা হয়েছে। আসলে 19 আগস্ট থেকে ত্রিপুরার সাউথ এবং ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। একটা সিঙ্গেল দিনে প্রায় 288 mm বৃষ্টিপাত হয়। প্রচুর বৃষ্টিপাতের ফলে ওয়াটার ডাউনস্ট্রিম হয়ে বাংলাদেশে ঢোকে এবং অল্প সময়ের মধ্যেই ঘরবাড়ি ডুবে যেতে শুরু করে। ডুম্বুর ড্যাম খোলার যে কথাটা হচ্ছে, আসলেই কিন্তু ডুম্বুর ড্যাম খোলা, তবে সেটাকে ম্যানুয়ালি খোলা হয়নি। সোশ্যাল মিডিয়াতে যে ক্লেম করা হচ্ছে সেটাকে রংলি এক ন্যারেটিভ সেট করা হয়েছে। ত্রিপুরার পাওয়ার মিনিস্টার রতন লাল নাথ তিনি ফেসবুক পোস্টে লেখেন যে গোমতীর কোনো হাইড্রোইলেকট্রিক প্রজেক্টের গেট ম্যানুয়ালি খোলা হয়নি।
কোনো ড্যামের যে জায়গায় ওয়াটার স্টোরেজ থাকে সেই জায়গাটাকে রিজার্ভিয়ার বলে এবং এই রিজার্ভিয়ারের একটা ক্যাপাসিটি থাকে যেটাকে লেন্থে মাপা হয়। পাওয়ার মিনিস্টার রতন লালের অ্যাকর্ডিং ডুম্বুর ড্যামের রিজার্ভয়ার ক্যাপাসিটি 94 মিটার। ভারী বৃষ্টিপাতের ফলে যখন 94 মিটার ক্রস হয়ে যায় তখন অটোমেটিকলি ডুম্বুর ড্যামের দুটো গেট খুলে 50% হারে জল বের হতে থাকে। এটাকে ম্যানুয়ালি ওপেন করা হয়নি। সোশ্যাল মিডিয়াতে আর একটা ক্লেম করা হয় যে টিটি অনুযায়ী বন্যার আগাম বার্তা ভারত বাংলাদেশকে দেয়নি। মার্চ 1972 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটা চুক্তি হয় যেটাকে ইন্দিরা মুজিব ট্রিটিও বলে। এই চুক্তিতে জয়েন্ট রিভার কমিশনের আন্ডারে যদি কোনো ফ্লড বা সাইক্লোন বাংলাদেশের উপর আসার সম্ভাবনা থাকে তাহলে ভারত আগে থেকে বাংলাদেশকে জানাবে যাতে বাংলাদেশ উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। 21শে আগস্ট যখন ধীরে ধীরে ওয়াটার লেভেল বাড়ছিল তখন ইন্ডিয়া বাংলাদেশকে ইনফর্ম করেছিল, কিন্তু বন্যার কারণে পাওয়ার আউটেজ হয়ে যায় যার ফলে ইনফরমেশন সঠিকভাবে বাংলাদেশে পৌঁছায়নি। ইন্ডিয়ান অফিসিয়ালস অল্টারনেটিভ কমিউনিকেশন মেথড ব্যবহার করে ডাটা ট্রান্সফার করার চেষ্টা করে, কিন্তু তখন অনেকটা লেট হয়ে যায় যার ফলে ওয়াটার লেভেল অনেকটা বেড়ে যায়। ফাইনালি এই ন্যাচারাল ডিজাস্টার বাংলাদেশকে এক লং লিস্ট চ্যালেঞ্জ দিয়েছে। বাংলাদেশকে এখন ল এনফোর্সমেন্টের উপর ফোকাস করতে হবে। ব্যাংকিং সেক্টরের অবস্থা খুবই খারাপ, প্রায় কোলাপসের কাছে দাঁড়িয়ে আছে। এ সময় আমাদের রাইভাল কোনো দেশ যেমন চায়না অথবা পাকিস্তান যদি বাংলাদেশকে সাহায্য করার নামে বাংলাদেশের উপর ইনফ্লুয়েন্স জমানোর চেষ্টা করে তাহলে সেটা আমাদের ভারতের জন্য কিন্তু খুব প্রবলেমেটিক হয়ে যাবে। এখন এটা দেখার যে ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশ কোন দিকে স্ট্যান্ড নেয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। একটা শর্ট আপডেট ছিল বাংলাদেশের ফ্লডের উপর। নেক্সট কথা বলবো নতুন কোনো ভিডিওতে।